তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি চলে আসলাম সকালে, এখন 10টায় তোমাদের সাথে কিছু কথা বলতে আমি আসলাম। তা তোমরা অনেকেই আমাকে, আমি যখন লাইভে ছিলাম তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে তুমি কী করো বলো। আমি তখন বলেছিলাম কিছু না কিছু করি। তা কী করি, কেন করি, সেটাই তোমাদের কাছে বলবো। তোমরা তো কেউ জানো না আমি কী করি না করি। তা আমার বর আজ 10-12 বছর হবে রঙের কাজ করে। এটা তোমাদের কাছে আমি বলেছিলাম, আমার বর রঙের কাজ করে, নিজের রঙের কন্ট্রাক্ট নিয়ে, লেবার নিয়ে কাজ করে। তা আজ থেকে 10-12 বছর আগের কথা। তখন আমার বর রঙের কাজে গেছিলো। তা ও মিস্ত্রি, লেবার মিস্ত্রি ও চালিয়েছিল, ও করছিল। করতে করতে উপরে সিলিং রং করতে করতে ওর উপর দিয়ে, মানে ওই ঘরাঞ্চি আছে না যে সিঁড়িগুলো কাটিয়ে, ওর উপর দিয়ে পড়ে যায়। পড়ে গিয়ে তা কোথাও কাটিনি, রক্ত বেরায়নি, কিছুই হয়নি। তা ও ওখানে পড়ে গিয়ে মানে শুয়েছিল। তার যে লেবাররা ছিল, যারা কাজ করছিল, তারা দেখছে যে কিছু হয়নি, তার মাথায় একটু জল টল দিয়ে রেখে দিয়েছিল। তারপর মাথায় যে এতটা লেগেছে, এতটা কিছু হয়েছে, কেউ বুঝতে পারেনি। তা আমাদেরও কোনো খবর দেয়নি। তারপরে তো তখন সন্ধ্যের সময় হবে, সন্ধ্যের সময় হবে, ও তখন চেষ্টা করে ও নামছে, পুরো মানে নেমেছে ঠিকঠাক। তারপরে না মানে এরকম একটা মানে হয়ে যাচ্ছে। ওখানে আমাদের একটা রাস্তার কাছে যেখানে রিক্সা দিয়ে নেমেছে, ওখানে বসেছিল, মানে আমরা বসেছিলাম। আর গরমকাল ছিল তো, জ্যৈষ্ঠী মাস ছিল। ওকে নিয়ে গিয়ে ওখানে বসালাম, ওখানে যেন নেতিয়ে নেতিয়ে যাচ্ছে, এরকম যেন একটা হয়ে যাচ্ছে। তা আমি যখন এরকম করছো কেন, তখন ওর সাথে একজন এসেছিলো, সে বললো যে দাদা পড়ে গেছে, পড়ে গিয়ে লেগেছে মাথায়। তা আমি ধরে ধরে ঘরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। আর আমার ভাইয়ের বউ ছিল, তখন এসেছিলো, জামাই ষষ্ঠী ছিল, তা ওদেরও আমি রেখে দিয়েছিলাম। তখন জামাই ষষ্ঠীর পরের দিনই মনে হয়েছে, ঠিক জামাই ষষ্ঠীর পরে। যাই হোক, তা দেখছি কি ওর হাত পা শরীর দেওয়ার পর থেকে দেখছি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছি এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? তারপরে যাই হোক, আমার ভাই বলবো, আমি হাতটা পাটাগুলো বলে দিচ্ছি, দেখি কীরকম একটা মানে নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। ওরকম নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। নিয়ে গেলাম আমি আমাদের ওখানে মিউনিসিপ্যালিটি গোড়াবাজারে, নিয়ে গিয়ে সাথে সাথে ওখানে ভর্তি নিয়ে নিল। ভর্তি নিয়ে নিলে ওষুধ টষুধ সব আমি যা যা লিখে দিয়েছিল ডাক্তার সব কিনে দিলাম। কিনে দেওয়ার পরে মাথার সিটি স্ক্যান হলো, হওয়ার পরে ওখানে সব মানে আয়াটার টাকাও আমি সব দিয়ে খেয়ে আমরা মানে বাড়িতে আবার সন্ধে না, তখন মনে হয় সন্ধ্যের সময় নিয়ে গেছিলাম। তারপরে নিয়ে ভর্তি করে দিয়ে চলে এসেছি। চলে আসার পরে তারপর একটু এসে বাড়িতে শুয়েছি। শোয়ার পরে দেখছি কি যে ফোন এসছে, ওখান থেকে ফোন এসছে যে তোমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, এখানে রাখা যাবে না, বড় হসপিটালে পাঠাতে হবে। আবার আমি ওখান থেকে ওখান থেকে আবার দৌড়ে গেছি। আমার মাকে খবর দিয়েছিলাম, আমার মাকে রাস্তায় দেখা হয়ে গেছে, মাও আমাদের সাথে চলে যাচ্ছে হসপিটালে যাবে। মা আমার বাড়িতে যেতে পারিনি, হসপিটালে আমার সাথে চলে গেল। ওখানে বলছে মানে এত খিচুড়ি উঠেছে, কিছু 10 মানে 5-6 জন লোক কেউ ধরে রাখতে পারছে না, মানে এত খিচুড়ি উঠে গেছে। তা যাই হোক, ডাক্তার বললো এখানে রাখা যাবে না, বড় হসপিটালে পাঠাতে হবে। তো ওখান থেকে আমি সাথে সাথে নিয়ে আমি আরজি করে চলে গেলাম। আরজি করে ভর্তি নিয়ে নিল। ভর্তি নিয়ে ওর চিকিৎসা সাথে সাথে শুরু হয়ে গেল। সেদিন থেকে 15 দিন মনে হয় আমি ওখানে ছিলাম। মানে সারা দিনটা আমি থাকতাম, আমার ছেলে রাখতে থাকতো, আমার মা 3-4 দিন আমার সাথে ছিল। তো ওখানে ওরকম এবারে ওকে চিকিৎসা চলতে চলতেও দেখি একদিন আমাদের কাউকে চিনতে পারছে না। আমাকে তো চিনতেই পারতো না, আমার ছেলেকে চিনতে পারতো না, মাকে চিনতে পারতো না। তারপর যে আমার জামাইবু দেখতে যেত, বলছে ডাক্তারবাবু আসছে। বসে হচ্ছে আমার জামাইবু আসছে দেখতে, বলে ডাক্তারবাবু আসছে। বসে আর নাকের মধ্যে এই মাস্কটা দেওয়া ছিল, সেটা নাকের মধ্যে অক্সিজেনটা সেটা দিয়ে শুয়ে পড়তে লাগবে। মানে কীরকম একটা বাচ্চাদের মতন হয়ে গেছিলো, কাউকে চিনতে পারছিল না। এই করতে করতে আমরা তো কীভাবেই মানে কদিন আমি যাওয়া আসা করেছি, আমার ছেলে যাওয়া আসা করেছি, আমার মা ছিল, আর আত্মীয় স্বজনরা সবাই আসতো দেখতে। তা 10-15 দিন পর আমাদের ওখান থেকে ওকে করে দিল। তা বাড়িতে নিয়ে চলে আসলাম, ছুটি হয়ে গেল। বাড়িতে নিয়ে আসার পরে ও তখনও দেখছি কাউকে চিনতে পারছে না। আর ও তোমার কাছে বলতে ভুলে গেছি, ওর মাথার ভেতরে ফেটে মানে ঘিনুর সাথে মিশে গেছিলো রক্তটা। মাথার ভেতরে ফেটেছে সেই রক্তটা, মানে চারিদিকে ছিটে ঘিনুর সাথে মিশে গেছিলো, যার জন্যে ও ওরকম করছিল। তা অনেক রকম ওষুধ টষুধ সব কিছু দিয়েছিল, সব কিছু চিকিৎসা চালিয়ে যাচ্ছি। বাড়িতে নিয়ে আসার পরে ওরকম আমি যদি পাশে শুয়ে থাকতাম, আমাকে এরকম আমাদের বেড সুইচ ছিল খাটের কাছে রাখা, সেই বেড সুইচ মানে আমাকে নিয়ে মানে খুলে আমাকে কারেন্ট শক খাওয়াতে যেত। আমাকে দেখলে যে মুখ ফুটো দাঁত খিচাবে, কীরকম একটা আমাকে দেখলে যেন অস্বস্তি হতো, কীরকম একটা মানে সারাদিন ঘুমাতো না, শুধু আমাকে ওরকম মুখ করবে, খিচাড়ি দেবে, কীরকম একটা করবে। এবার আমার শাশুড়ি বলছে যে তুই এরকম করছিস কেন? আমার শাশুড়ি বলছে ঠিক আছে বৌমা, তুমি আমাদের কাছে এসে শুনো। তো আমি
শাশুড়ির কাছে গিয়েছিলাম, উঠে বসে আবার আমাকে ওরকম থেকে এরকম করে ডাকতে যাচ্ছে আর কি যেন কিছু করে বলছে। এবারে যাই হোক করতে করতে আমি 15 দিন পর পরই আমি আজকে করে নিয়ে যেতাম, আজকে করে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার নিয়ে আসতাম, এই করে চালিয়েছি। এই করতে করতে আস্তে আস্তে ভালো হয়ে গেল। তারপরে তো আমার শাশুড়ি 3-4 বছর পরে আবার মারা গেল। আমার শাশুড়ি মারা যেতে তারপরেও আমার পরে শাশুড়ি মারা যেতে 6 মাসের মধ্যে আবার 6 মাস হবে, তার মধ্যে আমার ওরকম ঘরে 2-3 দিন ধরে আবার জ্বর এরকম দাঁড়িয়ে আছে। ওরকম লেবার মিস্ত্রি নিয়ে যাবে আর খুব আর্জেন্ট কাজ, মানে রঙের কাজ, মানে কাজটা তাড়াতাড়ি তুলে দিতে হবে, সে বাড়িতে লোক আসবে। তো লেবাররা সব কেউ আসছিল না বলে ও খুব চিন্তা টেনশানে ছিল। ও দাঁড়িয়ে ছিল মাঝে বাজারে, তা আসছে না দেখে খুব টেনশন করছিল। আর ছেলে তো গায়ে জ্বর, 2 দিন ধরে খাওয়া নেই, ঠিকমতন খায় না জ্বরের জন্য। আর মানে কিছুই না, দাঁড়িয়ে থাকতে থাকতে ওখান থেকে পড়ে গিয়ে এই মাছ এই জায়গাটা, এই বলটা না, এই জায়গাটা এটা পুরো কিন্তু ওর ভাঙা। এই পাটায় ওর এই পাটা নেই, পাটাতে জোর নেই। এইটা পুরো ভাঙা, আর এই পাটা ভাঙা। এবারে ওরকম ফোন এসছে বাড়িতে, ফোন আসার পরে আমার মেয়ে ফোন করেছে, ফোন করে বলছে মা এরকম বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি বলছি আমি তো বন্ধু কী অ্যাক্সিডেন্ট হয়েছে, কী হয়েছে আমার মনে মনে খুব মানে হচ্ছে। এই করে আমি আর নিয়ে চলে যাচ্ছি, চলে যেতে ওখানে ওরকম খিচুড়ি উঠেছে। ওখানে সবাই বলছে এরকম দাদার খুব খিচুড়ি উঠেছে, তুমি এক্ষুনি নিয়ে বলতে হসপিটালে চলে যাও। তখনও জানি না যে এই জায়গাটা ভেঙে গেছে, না দাঁড়াতে পারছে না। তো আমি আবার না ওই মিউনিসিপ্যালিটিতে নিয়ে গেলাম, যা ছোটোখাটো কিছু হয়েছে যে দেখিয়ে নিয়ে আসি, অক্সিজেন দিলেও ঠিক হয়ে যাবে। ওখানে ডাক্তার বলছে যে না ওখানে রাখা যাবে না, তুমি এই যে আর্জি করে না মিউনিসিপ্যালিটি নিয়ে যাবি, না মিউনিসিপ্যালিটি সেদিন নিয়ে যায়নি, মিউনিসিপ্যালিটি নিয়ে যায়নি। ওখান থেকে মিউনিসিপ্যালিটি নিয়ে যাওয়ার গাড়ি ঘুরেছিল, মিউনিসিপ্যালিটি মানে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমি বলছি না আর্জি করে চল, মিউনিসিপ্যালিটিতে যাবো না। ওখান থেকে আমি আর্জি করে চলে গেলাম, আর্জি করে চলে যেতে ওখানে গিয়ে দেখালাম, দেখানোর পরে বলছে যে হাড়ের এক্সরে করতে হবে। আর এক্সরে করে দেখলো, ইসিজি করলো, এক্সরে করলো, সব কিছু করলো, করে দেখলো যে ওইটা ভেঙে গেছে, এই বলটা পুরো নেই, পায়ে কোনো জড়ি নেই। যাই হোক ওই অবস্থায় ওই ঘুরে ঘুরে নিয়ে আসলাম। আমার জায়গুলোকে খবর দিয়েছিলাম, আমার জায়গু অবশ্য মানে যখন দেখেছি আমাকে অনেক হেল্প করেছে। দুঃখের কথা কী বলবো, সেদিন কাজ করতে পারে না, কাজ করতে পারতো না, এইভাবেই করে থাকতো। আমি ঢুকলাম ঢুকলাম মায়ের কাছে পড়ে, আর কথা বলে করে তোমাদের সাথে বলতে আমি ভুলে গেছি। আমি থাকি ভাড়া বাড়ি, নিজের বাড়ি নেই, এটা এই বাড়িতে আছি, এটাও আমার ভাড়া বাড়ি। আর আমি আমার পর এরকম হয়ে যাওয়ার পরে আমি রান্নার কাজ করে আমি সংসারটা চালাই। তোমাদের কাছে আমি কিছু বলিনি, আজকে তোমাদের কাছে সবটা শেয়ার করলাম। এই রান্নার কাজ করেই আমি সংসারটা চালাই, আমার বয়েরও চিকিৎসা চালাচ্ছি। তাও পাটা তো ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে একটু হাঁটতে চলতে পারতো না। তখন আমি মায়ের কাছে ঢুকলাম, যে সারাদিন রান্না টান্না করে দিয়ে তারপরে ওদের আমি থাকতে থাকতে পারছি পায়খানা পেচ্ছাপ সব করিয়ে তারপরে নিয়ে আয়ের কাছে পাশে আমাদের পাশে বাড়ি যে থাকতো লোকটা, ও অনেক কিছু করেছে, ও দুপুরবেলা রান্না করে দিতাম, ও খেতে দিত, খাবার। দাদা তোমার আমি খেতে দিয়ে যাই, সময় তো নেই, তাও খেতে দিত। তা আমাদের পাড়ারই ও, আমি আমার বাবার বাড়ির পাড়ারই ছেলে, মানে ও আমার সম্পর্ক করে আমি পিসি হই, আমাকে বলছে না তোমাকে দিদি ডাকো, দিদি ডাকো, আর ওকে দাদা ডাকো। তারপরে ওর পা 15-16 দিন মতন ওরকম বিছনা ছিল, আর পেটে পায়খানা করতো, ইচ্ছা করে মানে ঘর থেকে ওই ঘরের মধ্যে, মানে এর আগেই বাড়িতে না, আগে এক বাড়িতে ছিলাম, সেখানে জল যাওয়ার রাস্তা ছিল, সেখানে করে দিত, জল আমি দিয়ে দিতাম, সেই জলটা দিয়ে তোর পুরোপুরি বিছনাটা আলাদা ছিল, নিচে বিছনা করে দিতাম, পায়খানা করতে করতো, আর আমি খাটে শুতাম। এই করতে করতে এবারে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে অপারেশন করতে হবে। তা অপারেশন করতে হবে, আমি এবারে টাকা পয়সা কী করে জোগাড় করবো, আমার তো কিছুই নেই। তা আমার আত্মীয় স্বজন, আমার দিদি, আমার মা, আমার দুটো ননদ আছে, মাসিতো ননদ, তারা, আমার মেয়ে, আমার ছেলে আমাকে সাহায্য করেছে। তা তখন 20,000 টাকা মতন আমার উঠেছিল, 20,000 টাকা মতন উঠেছিল। তো আমি ডাক্তার দেখালাম, ডাক্তার ওখান থেকে অনেকগুলো ডাক্তার ফিরিয়ে, যেদিন অপারেশন হবে সব টাকা পয়সা জোগাড় করে নিয়ে আমি গেছি।
আর অনেক ডাক্তাররা সব ফিরিয়ে ওর সব রিপোর্ট সব দেখছে, সমস্ত রিপোর্ট নিয়ে যেতে বলেছিল, সব রকম রিপোর্ট করানো হয়েছে, সব রিপোর্ট নিয়ে গেছে। আর আমার আত্মীয় স্বজন কেন যেগুলোকে বলেছে অপারেশন হবে, সব আত্মীয় স্বজনরাও আমার গেছে। আপনার রিপোর্ট দেখে ডাক্তারটা বলছে যে তোমার ঘরে হার্ট তো আছে, আর ওকে যদি অজ্ঞান করি তো হয়তো জ্ঞান আসবে না, আর ও পেসমেকার বসাতে পারে। তাই বললাম পেসমেকার বসাতে কীরকম খরচা? তো বললো ৮০,০০০, ৮০,০০০ মতন না ১,০০,০০০ এরকম বলেছিল। তো আমার তো সেই ক্ষমতা নেই। বলছে পেসমেকার বসালে এই যে অপারেশনটা যে বলতে ওটা বসাতে হবে, কিন্তু অপারেশনটা যে করবো পায়ের, ওকে যদি অজ্ঞান করে অপারেশন করি ওর হয়তো জ্ঞান আসবে না, আর অপারেশন করতে গেলে হয়তো মারাও যাবে। ওর যা শরীরের অবস্থা, তখন আমি বললাম যে আর কিছু ভাবে কিছু করা যাবে না। তা বলছে না, ও সব রিপোর্ট করতে রিপোর্ট সবই খারাপ। বলছে ওর শরীরের যে অবস্থা যেরকম, যে ওর যদি অপারেশন করি অপারেশন টেবিলেই হয়তো মারা যেতে পারে। তখন আমি চিন্তা করলাম যে যে না, ও অপারেশন করতে গেলে যদি কিছু একটা হয়ে যায় তাহলে ও এইভাবেই থাকবে। আমার মেয়েকে বললাম যে শোনো, এরকম বলছে ডাক্তারটা, আমি কী করবো? আমার জায়গাকে বললাম, আমার জায়গা বললো আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করো, আপনি যেটা বলবে সেটাই করবে। কারণ মেয়ে বললেন আমার যেই মত, মানে হলো সেই যে অপারেশন করলাম করালাম না, আমি না ভাব ওইভাবে। তা যাই হোক, অপারেশন না করিয়ে চলে আসে ডাক্তারের কথা শুনে। তা ওইভাবেই ও নিজের চেষ্টায় নিজের ঘরে বসে ব্যায়াম করা যতটা পারত খুব চেষ্টা করে এখন হাঁটাচলাটা করতে পারে। হাঁটাচলা কেন, ও এখন ভালোভাবে হাঁটতে পারে, কিন্তু পাটা ছোটো হয়ে গেছে, পায়েগুলো জন্য। আর সারা রাত্রি নোংরা করে থাকে, ব্যথা করে। অমাবস্যা পূর্ণিমা আসলে তো খুবই ব্যথা করে, থাকতে পারে না, ঘুমাতে পারে না, হাতে দিয়ে ঘুমাতে পারে না। আর ও অনেকটা চেষ্টায়, নিজের চেষ্টার জন্য ও আজকে হাঁটতে পারছে। আমার বর আমার থেকে বয়সে অনেক বড়। আর বন্ধুরা, আমার যখন বিয়ে হয়েছে আমার তখন সবে 14 বছরে আমি পড়েছি, তখন আমার বিয়ে হয়েছে। আর খুব অল্প বয়সেই আমার ছেলে মেয়ে হয়েছে। এইভাবেই চলছে আমার জীবন। আর আমি তারপর থেকেই আমি রান্নার কাজে ঢুকেছি, রান্নার কাজ করেই আমি সংসারটা চালাই। তোমরা অনেকেই শুনতে চেয়েছিলে, আমি যখন লাইভে এসেছিলাম, লাইভ করছিলাম, তখন তোমরা অনেক মনটা আমাকে জিজ্ঞাসা করছো, আমি তোমাদেরকে বলতে পারি মনে হচ্ছে এটা একদিন না একদিন আমি বলবো তোমাদের কাছে। আরও অনেক কথা আছে তোমাদেরকে বলবো, আর বললে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমার কষ্টটা অনেক ভালো আছে। তারপরে তো আমি এই 1.5 বছর হবে আমি একদিন হঠাৎ করে বিছনায় পড়ে যাই। বিছনায় পড়ে যাই কেন, আমার এই হাত, এই দুটো হাত আর পা হঠাৎ করে ফুলে যায়। ফুলে যেতে এই আঙুলটা সব আমার না এত ব্যথা হয়েছিল, হাতটা ফুলে আমি এই হাতটা মানে এরকম এরকম ছিল, আমি এরকম করতে পারতাম না। এই হাতটাকে আমি যেরকম নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে হাতটা আমার এরকম হয়ে গেছে, হাতটা আমার এরকম আর করতে পারছি না, দুটো হাত না পাচ্ছি শুতে, না পাচ্ছি পিঠ টিঠ সব নিয়ে, মানে এমন অবস্থা হয়েছিল, পাটা ফুলে গেছিলো, ঘাড় মানে এই ঘাড়টাগুলো ফুলে গেছিলো, এই দুটো হাত ফুলে গিয়ে হাতগুলো আমার এরকম হয়েছিল, আর এরকম আর হচ্ছিল যে এত কষ্ট, মানে বিছনায় একদম পড়ে গেছিলাম আমি। বিছনায় পড়ে গিয়ে যেতে আমার মা তখন এসেছিলো, 5-6 দিন আমার কাছে ছিল। যতই হোক মা ছাড়া কে দেখবে, তাই না? সন্তানের কিছু হলে তো মারাই আসবে। তা ডাক্তার যে মাজবো সেটাও আমি মাজতে পারছিলাম না, এতটাই আঙুল দিয়ে আমি ধরতে পারছি না, খাবো যে খেতে পারছি না, এই আঙুলগুলো দিয়ে ভাত আমার হচ্ছে না, এতটাই আমার মানে অবস্থা খারাপ হয়েছে। সারাদিন আমি কাঁদতাম, এই যন্ত্রণা থেকে ঠাকুর আমাকে মুক্তি দিন। যাই হোক, আমি তখন রান্নার কাজে আর যেতে পারতাম না, পুরো বিছনায় পড়ে গেছে, পড়ে যাও, আমি পড়ে যাওয়া মানে সংসার আর চলবে না। তা ফিজিওথেরাপির জন্যে আমি লোক রাখলাম, সকালে করে আসতো, আমি তো ফিজিওথেরাপি করে 10 দিন ফিজিওথেরাপি করেছি, কিন্তু আমার কিছুই হলো না। এখানে 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 সেই কারেন্টের এইসব দিয়ে আমাকে করে বেঁধে দিত, দিয়ে আমাকে একটা জেল দিয়ে দিত, দিয়ে আমাকে ফিজিওথেরাপি করে দিত। তারপর ব্যায়ামটাও শিখেছি। তাই কোথাও কোথাও কিছুতেই কিছু কমতো না, যেই দেখি একই হয়ে যাচ্ছে, কিছুই কমছে না। তা
পাশে উঠে পড়বো সেই অবস্থা হচ্ছে, মানে হাত তো আমার ধরার মতন কোনো কায়দা ছিল না। আমার পর আমাকে নিয়ে আজকে করে নিয়ে যেতে ওখানে টেস্ট দিল, রক্ত পরীক্ষা টেস্ট দিল, টেস্টগুলো করে আবার আমি নিয়ে গেলাম, নিয়ে যেতে ওখানে বললো তোমার বাদ হয়েছে। এই বাদের একটা তোমার ব্যায়াম প্রচুর ওষুধ দিয়েছিল। এখন আমি এই 1-1.5 বছর হবে আমি এই ওষুধগুলো খাচ্ছি। ওর সব হয়েছে 1 বছর ধরে আমি এই হচ্ছে, আর এই ওষুধ যদি আমি না খাই আমার আবার বিজনেস করবো। তখন আমি ভাবলাম যে আমার এই রাতের বেলা কিছু আমি তখন একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা হচ্ছে আমি এরকম বসে বসে ভিডিও দেখি। আমি ওর বাবাকে বললাম কি যে দেখো এত লোকে ভিডিও করছে, আমিও করি। ওর সাইড আমি করলাম আরো করো না করি মনে লোকে কি বলবে, নিজে দেখো সব চিন্তা করে কিছু হবে না। ঘরে যদি না খেয়ে পড়ে থাকি 10 টাকাও দিই, আমি রান্নার কাজ করে কিছু টাকা জমাই, ঘর ভাড়া দিই, খাই, আর কিছু টাকা আমি ঘরে আমার থাকে, সেই টাকাটা দিয়ে আমি এই ফোনটা কিনি। যেদিন কিনেছি তার পরের দিন থেকে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তোমরা তো সবাই জানতে চেয়েছিলে, তোমরা সবাই মনে করো যে ভালো আছে সুখী আছে, তখন আমি বলেছিলাম, কিন্তু ভেতরে খবর কেউ রাখে না। সুন্দর বাড়ি সুন্দর জায়গায় থাকলেই সে খুব বড় পয়সাওয়ালা করে মানুষ হতে পারে। আজকে আমি এইভাবেই আমার সংসারটা চলছে। আমি রান্নার কাজ করে করেই আমি সংসারটা চালাই, এখানে লজ্জার কিছু নেই। লজ্জা করে কী হবে, তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করলাম, এখানে লজ্জা করার কিছু নেই। এখনো পর্যন্ত আমি রান্নার কাজ করি, রান্নার কাজ করেই আমি সংসারটা চালাই। আর ঠাকুরের ইচ্ছায় আমার বর এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু পাটা ছোট হয়ে গেছে, একটু উঁচু উঁচু করে হাঁটে, মানে এরকম করে করে হাঁটে, আমার কোনো জোর পায় না, কিন্তু অনেক চেষ্টা অনেক ধৈর্য। ও কাজ পেলে কাজও করে, কাজ করে না রান্না কাজও করে, ও কাজ করলে কিছুটা আমার হেল্প করে। ভিডিওটা তো খুব বড় হয়ে যাবে বন্ধুরা, তোমাদের কাছে এটাই আমার বলার ছিল, তোমাদের কাছে আমি বললাম। এইভাবেই আমার চলছে। কিছু যদি ভুল ভালো বলে থাকি তোমরা ক্ষমা করে দিও। আমি নিজের কষ্ট নিজেই জানি, কারোর কাছে আমি বলি নিজের কষ্ট কাছে কারোর কথাই আমি বলি। আজকে তোমাদের কাছে আমি বললাম, আমার ঘরে খাওয়া হোক না হোক আমি কারোর কাছে বলতে যাই। আর একটা কি কথা জানো, আমি খুব হাসতে আনন্দ করতে খুব ভালোবাসি, সবাইকে নিয়ে মিলেমিশে আনন্দ করবো, এগুলো আমি করতে খুব ভালোবাসি। ভগবান যেটা কপালে লিখে দিয়েছে সেটাই তো হবে, তাই না? এই আজকের এই কথাগুলো তোমাদের কাছে বলার ছিল। এবার ভিডিওটা আমি রাখি, তো আমার অনেক ভিডিও কথা আছে তোমাদের কাছে আমি আরও আমি